নমস্কার, পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত। আমি ভাস্কর। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাম আমলের দীর্ঘ 20 বছরের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্য, যিনি শিলিগুড়ির প্রাক্তন মেয়র, দীর্ঘদিন শিলিগুড়ির মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং শুধু প্রশাসনিক পদ নয়, সিপিআইএম দলেরও জেলা সম্পাদক মণ্ডলীর দীর্ঘদিনের সদস্য, রাজ্য কমিটিরও সদস্য ছিলেন। অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। অশোক দা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। অশোক দা, প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে, দীর্ঘ বছর মন্ত্রী ছিলেন, শিলিগুড়ির মেয়র ছিলেন এবং দলেও আপনার একটা বিরাট জায়গা ছিল এবং দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছেন। এখন কিভাবে কাটছে আপনার? হ্যাঁ, এটা ঠিকই যে আমি 20 বছর মন্ত্রী ছিলাম, তার সাথে আরো 5 বছর এমএলএ ছিলাম, 6 বছর মেয়র ছিলাম, পার্টিরও বেশ ভালো পদই ছিলাম। এইসব যখন শুরু করেছিলাম তখন তো জীবনে কখনো ভাবিনি মন্ত্রী হব, কোনোদিন ভাবিনি মেয়র হবো, কোনোদিন ভাবিনি মানে চেয়ারম্যান হবো, এই এতটা দূর আসবেন আর এরকম ভাবনা চিন্তা থেকেও কিন্তু পার্টি করিনি। ঠিক, সিপিআইএম করেছি মতাদর্শ রেখে, আদর্শ রেখে, মানুষের সেবা করব, সৎভাবে মানুষের পাশে থাকবো। এই জন্যই ছাত্র জীবন থেকেই করে এসেছি, আজও করে চলে। 2011-তে মানুষ কি করে কেন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিল? কি মনে হয়? আমাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এটা ঠিক, এটা তো আমি কখনো অস্বীকার করছি। কৃষি গুরুত্ব রেখেও কিভাবে শিল্পায়নটা করা যায়, এই শিল্পায়নটা যে আমরা করার চেষ্টা করেছিলাম, এটা খুব সঠিক সিদ্ধান্ত ছিল। এই শিল্পায়ন করার ক্ষেত্রে আমাদেরকে যেভাবে আমরা বাধার সম্মুখীন হলাম, তারপরে করা আনফরচুনেট 2-3টে ঘটনা ঘটে যায়, এটাকে কেন্দ্র করে যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় এবং তাতে ফলে অনেক মানুষ আমাদের ভুল বুঝেছে। শুধুই কি শিল্প তৈরি করা, নাকি আপনাদের দলের মধ্যে দুর্নীতি বা কিছু, এগুলো কি একটুও ঢোকেনি? আমরা কিছু মানুষ 7বার আমরা জিতেছি, 34 বছর আমরা সরকারে ছিলাম। আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোন মন্ত্রীদের বিরুদ্ধে কোন দুর্নীতি একটা আঙুল কেউ তুলতে পেরেছে? আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে? আমিও তো মন্ত্রী ছিলাম এতদিন ধরে, আমিও তো মেয়র ছিলাম, কেউ একটা আঙুল তুলতে পেরেছে? এইটা কোনোদিন কেউ কখনো তুলতে পারেন। আমার কাছে সেটাই প্রশ্ন। আমরা সততার সাথে কাজ করেছি, আমরা ব্যাপক গরিব মানুষের জন্য কাজ করেছি, পিছিয়ে পড়া মানুষ মেয়েদের জন্য কাজ করেছি, আমরা পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছি, আমরা পৌরসভা ব্যবস্থা। মানুষ ভোট দিচ্ছে না কেন? কেন? এইটাই তো আমাদের কাছে তো এটাই প্রশ্ন। মানুষ কিছু রেডিমেড অর্থ চায় মানুষের কাছে। এই সময়ের মধ্যে এই যে 2009-10 সালের পর থেকেই দেখা যাচ্ছে যে উৎপাদন ভিত্তিক অর্থনীতিটা আস্তে আস্তে কমে আসছে, বিভিন্ন জায়গাতে কৃষির গুরুত্বটা কমে আসছে। সেই সময়তে কিন্তু মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস বা বিশেষ মিডিয়াও তারা একটা ধারণা করলো যে আমরা যে বামফ্রন্ট সরকার মানুষকে জমি আমরা বিলি বন্টন করেছিলাম, ডিস্ট্রিবিউশন করেছিলাম, সেই জমিগুলোকে আমরা নাকি কেড়ে নিয়েছি। এইরকম একটা প্রচার তোলা হয়েছিল। এই প্রচারের তোলার ফলে একটা বহু মানুষ বিভ্রান্ত হয়েছিল। তারপর কয়েকটা ঘটনাও ঘটেছিল, যে ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাগুলো হয়তো না ঘটাটাই ভালো ছিল। সরকারি অর্থের কিছু মানুষ আত্মসাৎ করছে এবং আত্মসাৎ করছে কাটমানি খেয়ে, সিন্ডিকেটের মাধ্যমে, জমির দালালি করে, মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে, এবং এটা করে একটা অপরাধ জগতের সৃষ্টি হয়েছে। তারা গ্রামাঞ্চল বা আধা শহরগুলিতে তারা একটা আধিপত্য বিস্তার, ভোট তো হচ্ছে, এবং তারা তো মনে করছে যে এই যে আমি পাচ্ছি, এবং এটা মানে কি বল, টপ টু বটম, তৃণমূল কংগ্রেসের নিচু তলা থেকে একেবারে ওপর তলায় রাজনৈতিক নেতৃত্ব, সাংসদ থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তারা প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছে। কিভাবে না, এই দুর্নীতিটাকে সাধারণ মানুষকে গুরুত্ব দিচ্ছে? আমরা তো এইটাই তো মানুষকে আমরা এটা বোঝাতে পারছি না। আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে যতগুলো বিরোধ হচ্ছে, পদ নিয়ে যত মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এই সব হচ্ছে এই টাকা নিয়ে। ক্যাশ টাকা যেভাবে দুর্নীতির মাঝে পেয়েছে এই ইনকোয়ারি করতে গিয়ে, মন্ত্রীরা জেলে, উপাচার্যরা জেলে, এমএলএরা জেলে, এমপিরা জেলে, একের পর যেভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথাটা বললে হবে না। বিকল্পটা কি? আমাদের একটা বিকল্প কর্মসূচি মানুষের কাছে
তুলে ধরতে হবে। এবং তার সঙ্গে বিজেপি, তারা যেভাবে তারা রাজনীতিটাকে পুরো বাইনারি পলিটিক্স করেছে, একদল হিন্দুর দিকে একদল মুসলমানের দিকে। আমরা এই প্রসঙ্গে আসছি। আপনাদের ইয়াং জেনারেশনের একটা কিন্তু দীর্ঘদিনের অভিযোগ আছে যে বয়স্করা ধরে বসে থাকে, ইয়াং জেনারেশনকে সেভাবে তুলতে দেয় না। প্রকৃষ্ট উদাহরণ শঙ্কর ঘোষ বলছে, শঙ্কর ঘোষ একটা নাকি, এটা শোনা যায় আপনাদের দলে, আপনারা ভালো বলতে পারবেন, যে শঙ্কর ঘোষ গত বিধানসভা ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে নাকি একটা আলোচনা হয়েছিল, তার অনুগামীরা বলেছিল সেইখানে যদি তাকে ক্যান্ডিডেট করা হয়, কিন্তু সেটা নাকি দল, আমি এসব এখন পার্টিতে নেই, তাই আমি এসব নিয়ে কোনো কিছু কথা আমি বলতে চাই না। তবে আমি এই কথাটা বলতে চাইছি, আমাদের পার্টিতে যথেষ্ট সংখ্যক অল্প বয়স্ক তরুণ প্রজন্মের নেতৃত্ব আছে, কিন্তু আমি আবার বলছি, দ্যাট ডাজ নট মিন যে এরা এসছে বলেই পার্টি খুব শক্তিশালী হয়ে গেছে। 20 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, এগুলো প্রশাসনিক দিক। আপনি যদি রাজনৈতিক দিক দিয়ে বলেন, তাহলে আপনার কি একবারও মনে হয় না যে উত্তরবঙ্গের নেতা বলেই আপনি আপনার দলে রাজ্য নেতৃত্বের কাছে গুরুত্ব কিছুটা কম পেয়েছেন? না না না, আমি পার্টির বিমান বাবুরা এখনো দলে রয়েছেন, আপনি দলে নেই। বিমান বাবুর সঙ্গে আমার তুলনা করলে তো চলবে না। আমি 20 বছর মন্ত্রী ছিলাম, তারপরে আমাকে মেয়র করেছে, আমি এমএলএ হয়েছি, পার্টির সেক্রেটারি মেম্বার হয়েছি, ঠিক আছে? এর থেকে আর কি পাওয়ার আছে? এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। পার্টি আমাকে যথেষ্টই, পার্টির কাছ থেকে অনেক কিছু আমি পেয়েছি। সুতরাং পার্টির অনেকেই বলেন যে উত্তরবঙ্গে তবে ঠিকই, এটা ঠিকই। আমি শুধু আমাদের পার্টি বলবো না, বহু রাজনৈতিক, প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের নেতৃত্বের প্রতি যতটা গুরুত্ব দেওয়া হতো সমস্ত রাজনৈতিক দলগুলিরই, সেই গুরুত্বটা কিন্তু উত্তরবঙ্গের বহু রাজনৈতিক দলই কিন্তু পাচ্ছে না, আমরাও পাইনি, এটা আমি অস্বীকার করবো না। এটা লোকে বলছে যে এইটা আছে, এটা অস্বীকার করবে না। এটা অনেকটা ওই যে গায়ত্রী চক্রবর্তী স্পিক, ক্যান দ্য সাবালটান স্পিক, ওই যে চা বাগানের মেয়েরা যখন আন্দোলন করছিল যে আমাদেরকে বাদ দিয়ে তোমরা কেন বোনাস চুক্তি, হ্যাঁ একদম একদমই তাই। এই যে কথাটা যখন বললো, তখন ধারণাটা কি? তখন ধারণা হচ্ছে মেয়েরা পারে না, কিন্তু আজকে মেয়েরা কিন্তু সে আন্দোলন করে মেয়েরা কিন্তু পারে। এবং এই যে অভয়া নিয়ে যে এত বড় আন্দোলন, মেয়েরা তো পারে। সুতরাং মেয়েদের যে নেতৃত্ব আনতে হবে, শুধু ইয়ংম্যান না, মেয়েদেরকে নেতৃত্ব আনতে হবে। মেয়েরা যে কেননা সাবলটান স্পিক না, সাবলটানরা কথা বলতে পারে। এই মেয়েদেরকে সাবলটান করে রাখলে চলবে না, আদিবাসীদের সাবলটান করে রাখলে চলবে না। এইটা কিন্তু উত্তরবঙ্গে কিছুটা কিন্তু সাবলটান হয়ে আছে, এটা সব রাজনৈতিক দলের মধ্যে কিন্তু কম বেশি কিন্তু আছে। আপনাদের হাতে তৈরি, বিশেষ করে আপনাকেই বলে শঙ্কর ঘোষ নাকি আপনারই শিষ্য, রাজনৈতিক শিষ্য। রাজনৈতিক আমার যদি শিষ্য সত্যি হতো, তাহলে তো আমার একেবারে একটা অপোজিট পার্টি। একদম, আমরা যে নীতিতে বিশ্বাস করি তার একটা অপোজিট পার্টি। আমরা হচ্ছে ঘৃণা বিদ্বেষের রাজনীতিটাকেই ঘৃণা করি, একদম। আর হচ্ছে সেই রাজনীতিটাই করছে কেন, এই যে প্রশ্ন যদি করে, আমি কেন প্রশ্ন ও চলে গেছে, তার মনে করে সিপিআইএম সে থাকবে না, সে ওখানে গেছে, সেখানে বিধায়ক হতে পারবে, এখানে হয়তো হতে পারবে না, আমি এই কথা আমি বলবো না, কিন্তু সে মনে করেছে, ঠিক আছে। আমি সেই জন্য আপনাদের সময় মহানন্দা অ্যাকশন প্ল্যান হয়েছিল, বিভিন্ন রকম নদীগুলোকে বাঁচানোর জন্য একটা চেষ্টা হয়েছিল। এখন সেই সময়তে কিন্তু আপনাদের ওখানেও মহানন্দা নদীর, আপনার দলে সেই সময় কাউন্সিলর ছিলেন, সেই কাউন্সিলর এখন তৃণমূলে যোগ দিয়েছে, সে তার আমলেই কিন্তু প্রথম মহানন্দা নদীটাকে দখল শুরু হয়। তো এই যে নদী দখল এবং বর্তমানে নদীর যে ক্যারেক্টার গুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলবেন? আপনি তো মেয়র ছিলেন দীর্ঘদিন, দেখেছেন নদীগুলোর কি অবস্থা শহরে। আমি যখন মেয়র ছিলাম, শুধু তাই না, যখন আমাদের বিকাশ ঘোষ মেয়র ছিলেন, তখনই আপনি যা কথা বলছেন, তিনি তখনও কিন্তু কাউন্সিলর ছিলেন। একবার তার স্ত্রী কাউন্সিলর ছিল, আর বারবার কিন্তু উনি কিন্তু কাউন্সিলর হয়েছিলেন। তো একবার কিন্তু তৃণমূল কংগ্রেস দল তার বাড়ি আক্রমণ করেছে, তার অফিস ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হচ্ছে এই নদীর পাড়ে পাড় দখল করে টাকার বিনিময়ে ওখানে। তারপরে কিন্তু পরবর্তীকালে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এই নেতা, তিনি এখন বেঁচে নেই, তিনি একটা বিরাট অভিযোগ করেছিলেন সুনির্দিষ্টভাবে। সেই অভিযোগটা ছিল হচ্ছে যে তিনি বিদ্যুতের কিছু সামগ্রী কিনতে গিয়ে বিরাট দুর্নীতি করেছেন, এবং এর বিরুদ্ধে প্রচুর ভাবে হয়েছিল। আমরা তখন এমএমআইসি ছিলেন, তখন তিনি ডেপুটি মেয়র ছিলেন, তখন তিনি ডেপুটি মেয়র ছিলেন। তারপর আমরা ওটা ভেতর থেকে একটা ইনকোয়ারি করা শুরু করলাম। যখন আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে কিছুটা ঘটনা থাকতে পারে, তখনই কিন্তু উনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস।
আরেকজন এরকম কাউন্সিলর ছিলেন আমাদের সময়তে, তিনিও কিন্তু কিছু ট্রেড লাইসেন্সের কিছু বিষয়তে বিরাট ভাবে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেস, এই যে তিনি যখন ছিলেন বিরোধী দলের নেতা, তিনি কিন্তু অভিযোগ এনেছিলেন, তার বিরুদ্ধেও কিন্তু আমরা একটা ইনকোয়ারি আমাদের ভিতরে ভিতরে আমরা চলছিল। কিন্তু সেই সময়তেই কিন্তু তারপরে দুজনে কিন্তু তৃণমূল কংগ্রেস গেছে। তাহলে আজকে তারা চুপ চুপ কেন? ঠিক, তাদের দলের নেতা, তাদের দলের তো খুব গুরুত্বপূর্ণ দলের নেতা, তাদের দলের হয়তো তারা জিতলেন, তাহলে আজকে তৃণমূল কংগ্রেস চুপ কেন? তাহলে প্রশ্নটা যারা যাচ্ছে আমাদের থেকে যদি কিছু লোক এরকম গিয়ে থাকে, তাহলে এরা যারা গেছে তারা হয়তো এখন তৃণমূল কংগ্রেস দলের সম্পদে পরিণত হয়েছে। সেটা আমাদের দল ছিল, আমরা সেটাকে চাইনি, তারা বুঝতে পেরেছিলেন যে আমাদের দলে থাকে একদমই যেটা করতে পারবেন। বিধান মার্কেটের যে একটা অবৈধ নির্মাণ যেটা রয়েছে, সেটা আপনিও বারবার বলেছেন যে এটা হয়তো আপনার সিদ্ধান্তটা কোনো কারণে ভুল ছিল। এখন কি মনে কোনো অফসোস হয় যে ওই জায়গাটা যদি না হতো, না দেওয়া হতো, বেকার পড়ে আছে জায়গাটা? বিধান মার্কেট, বিধান রোডে, বিধান রোডে, যেটা বিধান রোডে পার্কিং এর একটা আপনি একটা পরিকল্পনা করেছেন। বিধান রোডে ওই জায়গাটাকে আমরা পার্কিংটাই করা হয়েছে, ওখানে পার্কিং আছে, ওখানে কিন্তু ওই প্রজেক্টের মধ্যে কিন্তু 150 বা 200 পার্কিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং, আবার ওপরে পার্কিং একদম। তবে এটা ঠিকই, আমি এই কথাটা বলেছিলাম এক সময়তে, এইটা না হলে ভালো ছিল, এটা না হলে ভালো ছিল, ওই রাস্তাটা বরঞ্চ আরো বেশি চড়া হতে পারতো তাতে করে। যে কোনো ভাবে হোক না কেন, তখন আমাদের কর্পোরেশনের, আমি তখন বোধহয় মন্ত্রী ছিলাম, আমি যখন এসজিডিএ চেয়ারম্যান ছিলাম, তখন এসজিডিএ তো রেলের কাছ থেকে জমিটা কিনলো, এবং তখন পার্কিং কাম হাউস মানে মার্কেট কমপ্লেক্স এটা হবে, এটা করা হয়েছিল। তো এটা যখন শুরু হলো, তখন বেশ কিছু মানুষ কিন্তু বেশ কিছু তারা প্রতিবাদ জানিয়েছিল। পরবর্তীকালে আমি দেখেছি যে এটা না হলে ভালো ছিল বলে আমার মনে হয়। আসলে আপনারা যখন অনিল বিশ্বাস ভবন বানান, সেই সময় নিয়েও বিরোধীরা সেই সময় বিভিন্ন রকম ভাবে অভিযোগ করেছিল যে এত টাকা কোথা থেকে আসে, এত বিলাসবহুল পার্টি অফিস, গরিবের পার্টি, অথচ তার এত বড়। আপনাদের তখন কিছু মনে হয়েছিল যে এটা এতটা বড় করা ঠিক হয়নি বা কিছু? হ্যাঁ, প্রসঙ্গ যেটা হচ্ছে, যদি আমাদের পার্টি অফিসে না প্রতিটি তালা বিল্ডিং প্ল্যানের অনুমোদন আছে, বিল্ডিং প্ল্যান অনুমোদনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে করেছি। আবার তৃণমূল কংগ্রেস তাদের যে অফিসটা আছে, এটা খুব ভালো করে যদি খবর নেওয়া যায়, সেটা আইনি কি বেআইনি, তো সেটা তো তৎকালীন আমাদের একজন কাউন্সিলর ছিলেন, পরে তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান, তিনি তো এই অভিযোগটা করেছিলেন যে এই বাড়িটা হচ্ছে সম্পূর্ণভাবে একদম। তবে এটা ঠিকই যে এখন আমার এটা মনে হয় যে এত বড় বাড়ি করাটা এবং সেটাকে পরিচালনা করা কঠিন। এই যে ইলেকট্রিসিটি বিল দেওয়া, জল, মেইনটেনেন্সের তো একটা বিরাট খরচ, প্রচুর খরচ। আমরা যখন এটা করেছিলাম, আমি সবাইকে বলছিলাম, আমরা এটা করছি, আমরা কি আমাদের মধ্যে না কিছু কিছু আমাদের কর্মীদের মধ্যে ধারণা আছে আমরা বোধহয় 100 বছর ক্ষমতা, এইটা কখনো হতে পারে না। তৃণমূল কংগ্রেসের কেউ ভাবে ওরা 50 বছর ক্ষমতা থাকবে না, এইটা তো কখনো একটা হতে পারে না। তো আমরা তো তখন সরকারে ছিলাম, আমাদের ভাবনা চিন্তাটা অন্যরকম ছিল আর কি। এখন আমরা এটা বুঝি যে এত বড় একটা পার্টি অফিসটা এটা মেনটেন করাটা খুব আমাদের মতন একটা পার্টির পক্ষে খুব কঠিন। মেয়র অশোক ভট্টাচার্য এবং মেয়র গৌতম দেব, কি পার্থক্য আপনার কি মনে হয়? আরে সেটা জনগণ পার্থক্য ঠিক করবে। আমি সাধ্য অনুযায়ী আপনি বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে আপনি কাজ করতে পারছেন না। একটা আমি কথা বলি, আমি তো মন্ত্রী ছিলাম 20 বছর, আবার এমএলএ ছিলাম, আর মেয়রও ছিলাম, আবার তার আগে চেয়ারম্যানও ছিলাম, 3-4 বছর চেয়ারম্যান ছিলাম। সবটার মধ্যে আমার কাছে কিন্তু শিলিগুড়ির মেয়র থাকাটাই আমার কাছে সবচাইতে বড়, আমি গর্ববোধ করি মন্ত্রীর চাইতেও। কারণ আমাকে অনেক বাধার মধ্যে কাজ করতে হয়েছে, প্রচুর বাধা, চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাকে না, আমার তো ছিল না মেজরিটি, সত্যি কথা বলতে কি, আমি তো মাইনরিটি ছিলাম। আমাকে মাইনরিটি অবস্থায় থেকে আমাদের বামফ্রন্টের বিভিন্ন কাউন্সিলরদের এক জায়গায় করা, এক জায়গায় রাখা, আমার আজকের দিনে কিন্তু আমাদের পার্টিরও সবাইকে এক জায়গায় রাখা কিন্তু খুব কঠিন। আমরা তো দেখলাম পরবর্তীকালে খুব কঠিন ছিল। এই কঠিন অবস্থার মধ্যেও কিন্তু আমার ফুল টার্মটা কিন্তু আমি কিন্তু কাটিয়েছি। সরকার বাধা দিয়েছে, অথচ বিভিন্ন ধরনের রাজ্যসভার এমপির কাছ থেকে আমি টাকা আদায় করেছি, রাজ্যসভার মেম্বার থেকে, এবং লড়াই করে পর্যন্ত একটার পর একটা দিল্লিতে গিয়ে বিজেপির সরকার এই বাবুল সুপ্রিয় ছিল, ওকে দিয়ে
যখন নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন পুরী বলে একজন, তার কাছে গিয়ে আবার এখানে বিধানসভাতে বলে, আবার ফিরাদ হাকিমের কাছে বলে, কখনো বা মুখ্যমন্ত্রীর কাছে বলে, কখনো বা বাইরে গণ আন্দোলন করে, নাগরিক আন্দোলন করে, এই বিধানসভায় বিভিন্ন ধরনের আন্দোলন করে কত আক্রমণ, ফিজিক্যালি আক্রমণের সম্মুখীন হয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও আমরা যে 5-6 বছর আমার সময়তে যে মেয়রটা আমি যে চালিয়েছি, এইটা আমার কাছে সবচেয়ে বেশি গর্বের। আপনি যখন মন্ত্রিত্ব পরে আপনি যখন মেয়র হন, তখন অনেকেই বিশেষ করে বিরোধীরা কটাক্ষ করেছিল যে এত বছরের মন্ত্রী, তার থেকে অনেক নিচু পদ মেয়রে প্রতিদ্বন্দ্বিতা করেছে ও মেয়র হিসাবে, শিলিগুড়ির মেয়র হিসেবে রয়েছেন। এই বিষয়টা একটু গায়ে লাগতো না? আমাকে দুটো কথা বলছেন, একবার অনেক বয়স হয়ে গেছে, আমি অসুস্থ, আমি কেন মেয়র হচ্ছি? আমি বললাম মেয়র হওয়াটা, মেয়র পদটা হচ্ছে একটা সম্মানের পদ, একটা মর্যাদার পদ। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবছর তার হচ্ছে 100তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, এবং তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ওখানে মেয়র হয়েছিলেন। এটা তো সম্মান এবং মর্যাদা। এই মর্যাদাটা যখন পার্টি সিদ্ধান্ত করলো, তারা আমাকে সামনে রেখেই এই করতে চাইছে, কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। আমাদের পার্টি রাজ্য কমিটিও সেটা অনুমোদন দিয়েছিল, আমিও সেটা সম্মতি জানিয়েছিলাম। আমার উপরে যে পার্টি যে আস্থাটা রেখেছিল, সেই জন্যই আমি খুশি। আর মানুষের আস্থা ভরসাটা ভীষণভাবে পেয়েছিলাম। আরো কিন্তু মানুষ বলে, রাস্তাঘাটে দেখা হলে বলে যে আপনার সময়টা ভালো ছিল। এই যে আজকে গৌতম দেবের কথাটা বললেন, আমি তো বলেছিলাম যে উনি আর আমি একটা ডিবেট হোক, একটা দীনবন্ধু মঞ্চ বা বাংলাদেশ মার্কেট ওপেনে ডিবেট হোক। উনি ডিবেট থেকে সরে গেলেন, আমি তো ডিবেটের জন্য প্রস্তুত ছিলাম। তখনই বোঝা যেত আমার সময় বেশি, আমাদের সময় বেশি কাজ হয়েছে নাকি ওনাদের সময় বেশি কাজ হয়েছে শিলিগুড়ির উন্নয়নে, কিন্তু সেটা বোঝা যেত। বয়সের কথা বোঝো, ওনারও তো একেবারেই কম বয়স তো না, উনিও একটু শরীরটা যে আমার খারাপ তা না, আমার থেকে মনে হচ্ছে ওনারও বেশি খারাপ। উনি সুস্থ থাকুন, আমি সেটা সবসময় চাই। আমি দেখা হলে বলি ভালো থেকো, টেক কেয়ার, তোমার শরীরটা দেখো, এটা নিশ্চয়ই আমি চাই। কিন্তু এইটা আমাকে বলা হতো অনেক বয়স হয়ে গেছে, আমাকে বলতো তখনই বলতো 80 বছর হয়ে গেছে, আমার 85 বছর হয়ে গেছে। আমি তো সবকিছু করছি। এই লাস্ট যে 15 বছর, লাস্ট 15 ইয়ার্স, 3টে টার্ম তৃণমূল সরকার রয়েছে, একটা কি উড়ালপুল হতো না? শিলিগুড়িতে একটাই উড়ালপুল আপনার সময় করেছেন আপনি, মহাবিস্তার উড়ালপুল। জলটা পালো না কেন? এখন তো কাগজে দেখা যাচ্ছে, জলে তো অনেক অনুমোদনই হয়নি, অনেক কিছু। জলটা তো আমরা করে ফেলে একটা করেছি, জল তো আমরাই করেছিলাম প্রথমে। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন এই উদ্যোগ নিয়ে বিকাশ দা পরে এটাকে শেষ করেছে, হাটকোর কাছ থেকে লোন নিয়ে আমরা এটাকে তখন করেছিলাম। পরে জনস্বাস্থ্য দপ্তর টাকাটা সেটাকে পরিশোধ করেছিল। তো প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে বলুক না যে এই সময়তে এমন একটা কিছু আইকন কাজ হয়েছে। একটা জায়গাতে মমতা ব্যানার্জির নাম লেখা আছে দীনবন্ধু মঞ্চে, গণবন্ধু মার লেখা আছে স্টেডিয়ামের মধ্যে। সবাই জানে স্টেডিয়াম আর দীনবন্ধু মঞ্চ কাদের সময় হয়েছিল, সবাই জানে এটাকে। এইটা তো বললে হবে। আন্ডার প্লাস থেকে শুরু করে ফ্লাইওভার, রাস্তাকে চওড়া করা, এই যত কাজ দেখা যায়, এই যে বাইপাস, এতগুলো বাইপাস হয়েছে শহর থেকে। এই যে ট্রান্সপোর্ট নগর আমরা করলাম, একটা উপনগরী আমরা কতগুলো করেছি। আমাদের সময় যে বামফ্রন্ট সরকারের সময়তে আমাদের রেগুলেটেড মার্কেট করেছি, সমস্ত হোলসেল মার্কেটগুলিকে আমরা শহরের বাইরে আমরা নিয়ে যাই। আরেকটা বিষয় যেটা যে পানীয় জল, শহরে ঘরে ঘরে পানীয় জল আপনার সময় হয়েছে, আপনি মন্ত্রী ছিলেন এবং বিকাশ ঘোষ শিলিগুড়ির মেয়র ছিলেন। তখন যেভাবে পরবর্তী সময়ে জলের চাহিদা বেড়েছে, মানুষ এই জলের উপর ভরসা যতটা বেড়েছে, তখন কি আপনাদের একবারও মনে হয়নি যে সেকেন্ড মনে হয়েছে প্রকল্প মনে হয়েছিল বলেই তো এই প্রজেক্টটা আমরা করেছিলাম। আমরা এই যখনই শিলিগুড়িতে আমি যখন ছিলাম চেয়ারম্যান, তখন 2 লক্ষ মানুষ, এই 2 লক্ষ পপুলেশনের জলটাকে আমরা কিন্তু আরো আশেপাশে এরিয়াতে এক্সটেন্ড করেছিলাম, অনেক নিজেদের টাকা সংগ্রহ করে এই সমস্ত প্রজেক্টগুলো আমরা করেছিলাম। পরবর্তীকালে কিন্তু মানুষ কনসাস হলো, অ্যাওয়ার হলো যে না, এই পরিশ্রুত জলই খেতে হবে, এই জলটাই দরকার। কিন্তু তখন জলটা কমে গেল, অনেক বেশি মানুষের জলের ডিমান্ড বেড়ে গেল। এই সময় আমরা একটা কমিটি করছিলাম, রজত চ্যাটার্জিকে চেয়ারম্যান করে একটা কমিটি করেছিলাম। সেই কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, তখন বলেছিল এই যে এখন সেখানে একটা দুটো পন্ড করা হবে, আর এই যে
ক্যানেলের জল যেটা আসছে সেটা না করে একটা ডেডিকেটেড একটা জলের লাইন করা হবে ডাইরেক্টলি যে গাজলডোবা ইয়েতে, একদম সেইটাই তখন বলা হয়েছিল। তখন এটা ছিল 250 কি 300 কোটি টাকার প্রজেক্ট ছিল। আপনারা 2010-এর বোধহয় এটা এরকম 2009-10 সালে 9-10 তখন এটা ছিল। পরবর্তীকালে 11 সালে আমরা ভোটে হেরে গেলাম। 9 সালে গঙ্গোত্রী দত্ত তখন সুব্রত মুখোপাধ্যায় ছিলেন জনস্বাস্থ্যকারী। উনি বললেন এই প্রজেক্ট আমরা করে দেবো, আপনাদের করতে হবে না, এটা আমরা করে দেবো। উনি কথা দিয়ে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিলেন একদিন, সেটা লেখা আছে। বোর্ড অফ কারা মানা করলো সেটা সেই সময়? তখন তো ওই তো তখন এটা করেছিল যখন, তারপরে কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায়, এরপরে যখন 2015 সালে যখন আমি যখন মেয়র হলাম, বামফ্রন্ট যখন আবার ক্ষমতা, তখন আমি সুব্রত মুখোপাধ্যায়ের কাছে গেলাম, এই জলের প্রজেক্ট এবার আপনি করেছেন, আপনি বলেছিলেন। তখন সুব্রত মুখোপাধ্যায় হ্যাঁ দেখছি বলে কিছুদিন পরে বলে না এটা এখানে হবে না। আমি কারণটা কি, উনি বলেন এটা হচ্ছে প্রিডমিনেটলি আরবান এরিয়া, আমার প্রজেক্টটা হতে পারতো প্রিডমিনেটলি যদি রুরাল এরিয়া। এবার তাই আমি তখন বললাম তাহলে এটা অমৃত প্রকল্পে অন্তর্ভুক্ত করুন। উনি বলবেন আমি এটা পারবো না, এটা আমার মধ্যে পড়বে না, এটা ফিরাদ হাকিমের মধ্যে পড়বে। তখন আমরা একটা এসএলপি করে পাঠালাম এই অমৃত মানে এটা হচ্ছে অটল মিশন, আগে তো ছিল জেনুয়ার, তখন অমৃত প্রকল্প অমৃত 2 এর মধ্যে তখন এটাকে দুটো প্রস্তাব আমরা এসএলপি করে রাজ্য সরকারের কাছে পাঠালাম। এসএলপি পদে একটা ছিল হচ্ছে ড্রেনেজ, শিলিগুড়ি সার্ভিস ড্রেনেজ, একটা ছিল এই জল, এই পরিস্থিতি পানি প্রজেক্ট এইটা করে তখন আমরা পাঠালাম। কিন্তু ওরা কিছুই, আমি যখন দিল্লিতেও গেছিলাম তখন বললো যদি এটা রাজ্য সরকারের মাধ্যমে যদি না আসে আমরা কিছু করতে পারবো না। রাজ্য সরকারের কাছ থেকে আমি এটা শুনলাম। পরবর্তীকালে আমি নাম বলছি না, তারা বললেন যে আপনি যতদিন মেয়র থাকবেন ততদিন পর্যন্ত এই প্রজেক্ট করা হবে না, জলের প্রকল্প আজকে দেওয়া হবে। আপনি তখন যদি জলের প্রজেক্টটা যদি কাজ যতদিনে শেষ হয়ে যাবে, এই কাজটা শেষ হয়ে যাবে। এই জল নিয়ে এই রাজনীতিটা, এটা আমার খুবই খারাপ লেগেছে। এই জল নিয়ে এই রাজনীতিটা কিন্তু তৃণমূল কংগ্রেস, পানীয় জল নিয়ে তো আপনাকেও এবং আপনাকে কর্পোরেশনে ঢুকতে দেওয়া হয়নি, সেরকম তো কোনো আক্রমণ। আমি তো বলবো গৌতম দেব এখন মেয়র আছেন, আমাদের তো মাত্র 4 জন আছেন, বিজেপির মাত্র 5 জন। যাই হোক না কেন, আমাদের কিন্তু কোনো দিন তাকে অসম্মান করেনি, অমর্যাদা করেনি, এবং তার অশালীন আচরণও করেনি, শারীরিকভাবেও তার উপরে কোনোদিন কোনো আক্রমণ করেনি। কিন্তু আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস দল কিন্তু গৌতম দেবের অনুমতি নিয়েই আমার উপরে কিন্তু একেবারে বোর্ড অফ কাউন্সিল মিটিং এর মধ্যে ব্যাগ ছুড়ে মেরেছিলেন একজন, এবং আমাকে জলের জন্য রাস্তাতে যেভাবে গাড়ির মধ্যে আমাকে অবদস্থ করা হয়েছিল সেটা সবাই জানে। আমরা হয়তো সেটা করছি না, কি করিনি, আমরা করতে চাই না সেটা। আমরা চাই জল আন্দোলনের মাধ্যমে জলটাকে আদায় করা হবে। কিন্তু আমাদের যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টাটা যে আমাদের ছিল, এবং বারবার করে যে জল নিয়ে অসত্য কতগুলো কথা বলা হয়, আজকেই তো কাগজে এটা দিয়েছে, কোনো অনুমোদনই হয়নি, তার আগেই বলছে টেন্ডার হয়ে গেছে। আসলে একদম শেষ প্রশ্ন, আপনি এখনো মনে করেন যে আপনি দলের অনুগত সৈনিক, এবং সেক্ষেত্রে আগামী বছর বিধানসভা ভোট এবং তার পরের বছর আবার কর্পোরেশনের ভোট, যদি দল আবার মনে করে যে আপনাকে প্রার্থী করবে, আপনি কি বলবেন? দল কোনদিন মনেও করবেন না, আর আমার কোনোদিন এসব মনে করার মধ্যে সম্মতি জানাবার কোনো প্রশ্ন কিছু নেই। আমি একজন কর্মী হিসেবে নির্বাচনে বামফ্রন্টের হয়ে যতক্ষণ পর্যন্ত আমার শরীর ঠিক থাকবে এটা করে যাবো, কাজ করে যাবো একেবারে পুরোপুরি। ওইসব নিয়ে কোনো প্রশ্নই আছে, প্রার্থী হওয়ার কথা ভাবছেনই না এখন? কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। কে প্রার্থী হবে না হবে সেই ডিসিশন মেকিং এ আমি নেই। আর মানে আমি আমার কথা বলতে পারি যে কোনো মতেই না, পার্টিও এটা কখনো ভাববেন না, আর আমিও কখনো এই ভাবনার মধ্যে নেই, কোনো মতেই নেই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়, দলীয় বিষয়ের পাশাপাশি শিলিগুড়ির উন্নয়ন এবং রাজ্যের উন্নয়ন এবং রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট পরিসরে তিনি কাজ করেছেন, এবং সেই পরিসরে কাজ করার বেশ কিছু সুবিধে, বেশ কিছু অসুবিধে হয়েছে, তিনি অকপটে সেটা স্বীকার করলেন এবং বললেন। অনেক অনেক ধন্যবাদ অশোক দা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।